সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেলে বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০%। শাপলা চত্বরের গণহত্যা আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ, এহসান মাহবুব জুবায়ের। এদিকে শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে মামুনুল হকের। অপরদিকে এনসিপিতে যোগ দিলেন নিজামী পুত্র। এবং সব শেষে থাকছে সিএজির অডিট রিপোর্ট পেশ, রূপপুরের সেই বালিশের দাম শুনে যা বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে হিসাব নিকাশ চলছে। পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় তা কমিয়ে ৬০ থেকে ৭০% বৃদ্ধির দিকে যেতে পারে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পে স্কেল বাস্তবায়ন একবারে নয়, ৩ ধাপে করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরে প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০% বাড়ানো হতে পারে। তবে এই বৃদ্ধি পূর্ণ কমিশনের সুপারিশ অনুযায়ী নয়, বরং কমিশনের প্রস্তাবিত বৃদ্ধির ৬০ থেকে ৭০% হিসাব করে তার একটি অংশ প্রথম ধাপে কার্যকর করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পে কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ এগোচ্ছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন বর্তমান পরিস্থিতিতে কঠিন। তাই একটি সমন্বিত প্রস্তাব হিসাবে মূল বেতন ৬০ থেকে ৭০% বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে প্রথম ধাপেই বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, প্রথম বছরে ৫০% বেতন বৃদ্ধি কার্যকর করতে বাজেটে অন্তত ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখতে হতে পারে। শাপলা চত্বরের গণহত্যা আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ, এহসান মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এটি কেবল একটি সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি নিষ্ঠুর ও নির্দয় গণহত্যা। এই গণহত্যার মাধ্যমেই ফ্যাসিবাদের উত্থান চূড়ান্ত রূপ নিতে শুরু করেছিল। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ৫ই মে শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এহসান মাহবুব জুবায়ের বলেছেন, হেফাজতে ইসলাম ছিল আলেম ওলামাদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের ১৩ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিকে তৎকালীন সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে ৪টি বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১২ সালে আল্লামা সাঈদীর রায়ের পরবর্তী পরিস্থিতি, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই অগস্টের ছাত্র জনতার আন্দোলন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ৫ই অগস্টের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং এদেশের সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষই এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড। কোনো নির্দিষ্ট ব্যক্তি এর কৃতিত্ব দাবি করতে পারেন না। জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদ রুখতে সংস্কারের প্রস্তাব হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কার্যকর করার জন্য জনগণের ম্যান্ডেট বা গণভোটের কোনো বিকল্প নেই। দেশের ৭০% মানুষ ইতিমধ্যে এই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের সম্মান জানাতে জামায়াতে ইসলাম তাদের নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে শহীদ জাবেদ ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে। তিনি ভারত সরকারকে আহ্বান জানিয়ে বলেন, গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে তাদের বিচার নিশ্চিত করা যায়। তিনি সতর্ক করে বলেন, নির্বাচিত সরকারগুলো কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠে তার ইতিহাস আমাদের জানা আছে। বর্তমান সরকারকেও সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে।
সভায় বক্তারা শাপলা চত্বর সহ সকল গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড আল হাসান মোবারক, সহসভাপতি মোহাম্মদ ফজলুল করিম, সহসভাপতি সিনিয়র সহসভাপতি এস.এম. শহীদুল্লাহ প্রমুখ। এদিকে শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে মামুনুল হকের। আজ ৫ই মে ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ভয়াল ও বেদনাবিধুর হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মাজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই ঘোষণা দেন মামুনুল হক। তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণ আন্দোলন নির্মম দমন পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। তিনি আরও লেখেন, সে রাতের স্মৃতি এখনও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এটি অধ্যায় ভুলে যাওয়ার নয়, বরং এটি জাতিকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। মামুনুল হক তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ৫ই মে গাবতলী পয়েন্টে নায়েবে আমিরের দায়িত্বে ছিলাম। পরে শাপলা চত্বরে জমায়েতের ঘোষণায় মিছিল নিয়ে ছুটি শাপলা চত্বর অভিমুখে। ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্ট থেকে লাখ লাখ মানুষের মহা মিছিল এসে মিলিত হতে থাকে শাপলার মোহনায়। মানুষের অনিঃশেষ এ যাত্রা দেখে মাথা খারাপ হয়ে যায় ফ্যাসিবাদী শক্তির। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের ওপর। রক্তে ভেসে যায় গুলিস্তান, 0 পয়েন্ট, প্রেস ক্লাব, পল্টন, দৈনিক বাংলা, বিজয়নগর সহ বিস্তীর্ণ অঞ্চল। মৃত্যুর উপত্যকা পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শাপলার দিকে মানুষ ছোটে পঙ্গপালের মতো। সন্ধ্যায় পশ্চিম আকাশের ডুবন্ত সূর্যের লালিমা একাকার হয় ঢাকার রক্তে রাঙা পথে। খুন রাঙা লাশ আসতে থাকে মঞ্চের দিকে। সারি সারি লাশ দেখে যেন ভুলে যায় জীবনের মায়া। শাহাদাতের তামান্না দৌড়াতে থাকে শিরায় শিরায়। সবটুকু আবেগ ছিটকে পড়ে ক্ষণিকের বক্তব্যে। মাউথপিস হয়ে পৌঁছে যায় জনতার সমুদ্রে। ইথারে ইথারে ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। রাত ২টোর পর হঠাৎ ব্ল্যাকআউট করা হয়। শুরু হয় চারদিক থেকে মুহুমুহু হামলা। প্রতিরোধের চেষ্টা চালায় নবী প্রেমিক জনতা, কিন্তু অস্ত্রের মুখে অসহায় হয়ে পড়ে তারা। মামুনুল হক আরও বলেন, দীর্ঘদিন এই ঘটনায় শহীদদের নিয়ে প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। সময় ও পরিস্থিতি ছিল প্রতিকূল। ২৪ পরবর্তী সময়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। শাপলা স্মৃতি সংসদের মাধ্যমে শহীদ পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি। শহীদদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছে জানিয়ে মামুনুল হক বলেন, তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। এবার অনেক সংগঠন শাপলা নিয়ে কর্মসূচি নিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পাশাপাশি খেলাফত ছাত্র মাজলিস, যুব মাজলিস, ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ইনকালাব মঞ্চ, ডাকসু, চাকসু, রাকসু, এনসিপি সহ অনেক সংগঠন শাপলাকে ধারণ করে কর্মসূচি দিয়েছে। শাপলা স্মৃতি সংসদের আঞ্চলিক শাখাগুলো প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই জাতীয় দায়বদ্ধকে জাগ্রত করবে। ইতিহাসের এই ঋণ আমাদের সবাইকে শোধ করতে হবে। তবে এখনও অনেক পথ বাকি। জাতীয় স্বীকৃতি ও ন্যায় বিচার নিশ্চিত না হলে দায় পূর্ণ হবে না। শাপলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। সত্য প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের সংগ্রাম চলমান থাকবে। যতদিন না বিচার হয় ততদিন এই দাবি থামবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন। অপরদিকে এনসিপিতে যোগ দিলেন নিজামী পুত্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে শিক্ষাবিদ ড মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। আজ মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকের যোগদান শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ফারায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহের বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা প্রফেসর এমএইচ আরিফ সহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ওয়ারিয়ার্স অফ জুলাইয়ের নেতারাও দলটিতে সামিল হয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং উপসভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম গাজী। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সহ অন্যান্য নেতারা। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়, ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে। তিনি বলেন, আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণমতের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন দেখছি তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে তারা বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে। আসিফ মাহমুদ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পায়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাব, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে। আসিফ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে, তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো, আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট। এবং সবশেষে থাকছে সিএজির অডিট রিপোর্ট পেশ, রূপপুরের সেই বালিশের দাম শুনে যা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার 2021-22 অর্থ বছরের 38টি নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত বালিশ কাণ্ডের অডিট প্রতিবেদনও রয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এসব প্রতিবেদন জমা দেওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলি। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ওই ঘটনার নিরীক্ষা প্রতিবেদনেও বলা হয়েছে, সেখানে প্রতিটি বালিশের দাম ধরা হয়েছিল 5,957 টাকা। প্রেস সেক্রেটারি বলেন, প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজিকে কথার ছলে প্রধানমন্ত্রী বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। 2019 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গ্রিন সিটি আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বালিশকাণ্ড বা বালিশ দুর্নীতির বিষয়টি সামনে আসে। প্রতিবেদনের তথ্যে দেখা যায়, প্রকল্পের আবাসিক ভবনের জন্য 169 কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি হয়েছে। একটি বালিশ কেনার পেছনে ব্যয় দেখানো হয়েছে 6,717 টাকা। এর মধ্যে প্রতিটি বালিশের দাম দেখানো হয় 5,957 টাকা। সেই বালিশ ফ্ল্যাটে ওঠাতে 760 টাকা দেখানো হয়। একইভাবে কাভারসহ প্রতিটি কমফর্টার বা লেপ বা কম্বলের বিকল্প দাম দেখানো হয় 16,800 টাকা, যদিও এর বাজার মূল্য 4,500 থেকে সর্বোচ্চ 13,000 টাকা। একইভাবে বিদেশি বিছানার চাদর কেনা হয়েছে 5,936 টাকায়, অথচ এর বাজার মূল্য 3 থেকে 3,500 টাকা বলে খবরে বলা হয়। 5টি 20 তলা ভবনের জন্য এসব কেনাকাটা হয়েছে। প্রতিটি তলায় রয়েছে একাধিক ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের জন্য কমফর্টার শুধু বেশি দামে কেনাই হয়নি, কেনার পর দোকান থেকে প্রকল্প এলাকায় পৌঁছতে আলাদা ট্রাক ব্যবহার করা হয়েছে। মাত্র 30টি কমফর্টারের জন্য 30,000 টাকা ট্রাক ভাড়া দেখানো হয়। একটি কমফর্টার খাট পর্যন্ত তুলতে ব্যয় দেখানো হয়েছে 2,147 টাকা। আর কমফর্টার ঠিকমতো খাট পর্যন্ত তোলা হচ্ছে কিনা তা দেখার জন্য তত্ত্বাবধায়ককারীর পারিশ্রমিক দেখানো হয়েছে প্রতিটির ক্ষেত্রে 143 টাকা।
ঠিকাদারকে 10% লাভ ধরে সম্পূরক শুল্কসহ সব মিলিয়ে প্রতিটি কমফর্টারের জন্য খরচ দেখানো হয়েছে 22,527 টাকা। শুধু কমফর্টার নয়, চাদরের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। 30টি চাদর আনতে 30,000 টাকা ব্যয়ে একটি ট্রাক ভাড়া করা হয়েছে, আর ভবনের নিচ থেকে খাট পর্যন্ত তুলতে প্রতিটি চাদরের জন্য মজুরি দেখানো হয়েছে 931 টাকা। শুধু বালি, কমফর্টার বা চাদর নয়, ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটাতেও অস্বাভাবিক খরচ দেখানো হয়। ভবনের প্রতি ফ্ল্যাটের জন্য একটি রেফ্রিজারেটর কেনার খরচ দেখানো হয়েছে 94,250 টাকা। রেফ্রিজারেটর ভবনে ওঠাতে ব্যয় দেখানো হয়েছে 12,521 টাকা।